আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতাবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকের বুধকথা চ্যানেলের 6 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের এপিসোডটি ভয়ঙ্কর কিছু ভৌতিক ঘটনা নিয়ে সাজানো হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আমরা এখন সরাসরি আমাদের ঘটনাতে চলে যাচ্ছি। আমাদের আজকের ফার্স্ট ঘটনাটা একটা নৌকার মধ্যে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। আমি হুবহু পড়ে শোনাচ্ছি। আমি একজন সদ্য চাকরি পেয়েছি, তাই চাকরিতে জয়েন করার আগে আমি হাতে কিছুদিন ফ্রি সময় ছিল, তাই ভাবলাম এই ফ্রি সময়টা আমি আমার নানুর বাড়িতে কাটাবো। সেখানে আমার সমবয়সী কাজিন প্লাস অনেক ফ্রেন্ড আছে, যাদের সাথে থাকলে আমার খুব ভালো সময় কাটে। তো ওই ভাবনা থেকেই চলে গেলাম আমার নানুর বাড়িতে। আমার নানা হচ্ছেন গ্রামের বিশাল এক জমিদার, সবাই তাকে এক নামেই চেনেন। নানা বাড়ির কিছুটা পাশেই একটা বিশাল খাল আছে, যেই খালটাতে নৌকা চলে। নৌকায় মানুষ ঘুরে আর নয়তো মালামাল নিয়ে যায়। তো আমি যতবার যাই সেখানে নৌকা নিয়ে সবাই মিলে মাস্ট ঘুরি। তো যাই হোক, এবার সব ফ্রেন্ড প্লাস কাজিনদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। রাত তখন আনুমানিক 9টা। তো হঠাৎ করেই আমার এক বন্ধু বলে উঠল, চল রাতের বেলায় আমরা নৌকা নিয়ে ঘুরি, নৌকা চড়ে গান করব, আড্ডা দিব, অনেক মজা হবে। সো এটা শুনে আমি সহ বেশিরভাগই রাজি হয়ে যাই, কিন্তু আমার এক ফ্রেন্ড রাজি হয় না। তার মতে গভীর রাতে খালে না যাওয়াটাই ভালো, খারাপ জিনদের আনাগোনা থাকে তখন। কিন্তু এই কথা শুনে সবাই উল্টো আরো বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। প্রত্যেকেরই একটা ইচ্ছে, এরকম ভৌতিক কিছুর এক্সপেরিয়েন্সড নিবেই তারা। আমরা সবাই ছিলাম ইয়াং এইজের ছেলে। যাই হোক, আড্ডা শেষ হতে হতে প্রায় 10টা বাজে। এরপর আমরা যার যার বাসায় গিয়ে রাতের খাবার শেষ করে দেন আবার বেরিয়ে পড়ি। সবার যেহেতু পড়ালেখা শেষ, অর্থাৎ স্টুডেন্ট লাইফ প্রায় শেষের দিকে, এক একজন এক এক পর্যায়ে জব করে বা বিজনেস করে। সো কারোর ফ্যামিলি থেকে তেমন একটা রেস্ট্রিকশন ছিল না। যাই হোক, আমরা বাসায় কেউই বলিনি আমরা খালে নৌকা ভ্রমণে যাচ্ছি এত রাতে। আমরা জাস্ট সবাই সবার ফ্যামিলিতে জানিয়েছিলাম আমরা এক বন্ধুর বাসায় আজকে স্টে করব। যাই হোক, আমরা যখন খালের পাড়ে ঘাটে পৌঁছাই তখন রাত প্রায় 11টা। আমরা আমাদের পছন্দ মতো একটা নৌকা ভাড়া করি পুরো রাতের জন্য। হালকা শুকনো খাবার ছিল সাথে, যাতে আড্ডার সময় আমরা খেতে পারি। যাই হোক, নৌকা ভাড়া করার পর আমরা 6 জন মিলে নৌকায় উঠি। আর নৌকায় ছিল এক্সট্রা 2 জন, একজন নৌকার মাঝি, আরেকজন মাঝির সাথে লোক। টোটাল আমরা নৌকায় ছিলাম 8 জন, আর নৌকাটাও মোটামুটি ভালোই বড় ছিল। যাই হোক, একটু পরেই নৌকা চলা শুরু করলো। মাঝি ধীরে ধীরে দাঁড় বাইছে, আস্তে আস্তে নৌকা চলছে, আর প্রচুর বাতাস। বেশ ভালোই লাগছিল আমাদের সবার। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর গান করছিলাম। এর মধ্যেই আমার এক বন্ধুর ফোনে একটা কল আসে। দেন সে এক সাইডে গিয়ে ফোনে কথা বলছিল। দেন কিছুক্ষণ পর আমার ওই বন্ধুটা আমাদের কাছে এসে জানায় সে ফোনে কথা বলার সময় পানিতে কিছু একটা ডুব দিতে দেখেছে, অ্যান্ড সেটা নাকি দেখতে মানুষের মতো। যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই আমরা অত কিছু আর গুরুত্ব দিইনি। দেন আমাদের টপিক আবার চেঞ্জ হয়ে যায়, আমরা আবারও আড্ডায় ব্যস্ত হয়ে পড়ি। তারও একটু পর হঠাৎ করে আমাদের নৌকাটা কোনো কিছুর সাথে ধাক্কা খাই, এবং খুব জোরেই ধাক্কা খাই। অ্যান্ড আমরা সবাই কয়েক সেকেন্ডের জন্য ভয় পেয়ে যাই। খালের মাঝখানে পানি আর পানি, এখানে ধাক্কা লাগলো কিসের সাথে? পরে মাঝির কাছ থেকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি। মাঝি বলল ওসব কিছু না, মাঝে মধ্যে এরকম ধাক্কা লাগে, এটা নর্মাল। আমরা আর অত কিছু ভাবিনি। এরপর
আমরা নৌকার মাঝখানে বসি, একদম কিনারা থেকে সরে আসি। এরপরেই মূলত আসল ঘটনাগুলোর সূত্রপাত ঘটে। রাত তখন প্রায় আনুমানিক 12:30। ওই সময় আমাদের নৌকা হঠাৎ করে দুলতে থাকে। মনে হচ্ছিল পানির নিচ থেকে কেউ একজন নাড়াচ্ছে। আমরা সবাই ভয়ে চিৎকার করতে থাকি আর মাঝিকে ডাকতে থাকি, কি হচ্ছে সব। মাঝির দিকে তাকিয়ে দেখি মাঝি নিজেও ভয় পাচ্ছে। বুঝতে পারলাম অ্যাকচুয়ালি কোনো বিপদ হতে যাচ্ছে আমাদের সাথে। কিছুক্ষণ নৌকাটা দুলতে দুলতে হঠাৎ করে অফ হয়ে যায়, আর নৌকার চারপাশে পানির নিচ থেকে ভূত ভূত উঠছিল। আমরা কেউই আন্দাজ করতে পারছিলাম না কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাথে। মাঝিকে জিজ্ঞেস করলাম কি হতে পারে এটা। মাঝি বলল, আগে কখনো এমনটা হয়নি, আজকেই প্রথম। আমরা মাঝিকে বললাম, আপনি নৌকা ঘুরান, আমাদের ঘাটেই নামিয়ে দিয়ে আসেন, আমরা কোথাও যাব না। এরপর মাঝি দাঁড় বেয়ে নৌকাটাকে ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। কি অদ্ভুত, নৌকাটা নিজে নিজেই চলছিল, কোনোভাবেই নৌকা ঘোরানো যাচ্ছিল না। এবার বুঝতে পারলাম আমাদের সাথে ভুতুরে কিছু একটা হচ্ছে। আমি চিৎকার দিয়ে বললাম, নিশ্চয় এটা কোনো জিনের কাজ। এটা শুনেই আমার সেই বন্ধু, যে কিনা এখানে আসতে নিষেধ করেছিল, সে রাগান্বিত হয়ে বলে উঠল, আগেই বলছিলাম না আসতে, এখন মর সবাই। ওই মুহূর্তে আমরা সবাই আয়াতুল কুরসি পড়ছিলাম, যে যার মতো দোয়া পড়ছিল। ঠিক একটু পরেই নৌকা নিজে নিজেই থেমে গেল, একদম শুনশান নীরবতা। মাঝিকে বললাম তাড়াতাড়ি নৌকা ঘোরান। মাঝিও দ্রুত নৌকা ঘুরিয়ে নিল। একটু পর হঠাৎ করে খুব দুর্গন্ধ আসা শুরু করলো। মনে হচ্ছিল পচা মাছ বা কোনো প্রাণী অনেক দিন ধরে পচে গিয়েছে, এমন দুর্গন্ধ। গন্ধের তীব্রতা এত বেশি ছিল যে আমার এক বন্ধু রীতিমতো বমি করা শুরু করলো, আর আমরা বাকি সবাই নিঃশ্বাস নিচ্ছিলাম খুব কষ্টে। মাঝি চিৎকার দিয়ে বলে উঠল, সবাই জোরে জোরে দোয়া পড়েন, মাছ খেকো জিরে পাইছে আমাদের। আমরা সবাই আবারও জোরে জোরে দোয়া পড়তে লাগলাম। যেতে যেতে খেয়াল করলাম আমরা যেদিকে যাচ্ছি সেদিকে খাল পাড়ে যেসব ঝোপঝাড় পানিতে আছে সেসব ঝোপঝাড়গুলো নড়ছে। মানে হচ্ছে আমাদের নৌকার সাথে সাথে কেউ একজন পানির নিচ দিয়ে যাচ্ছে। আমার এক বন্ধু রীতিমতো কান্না করছিল এসব দেখে। মাঝিকে আমি গিয়ে বললাম, আর কোনো ধার নেই, বইটা আর নেই, কজ আমরা চাচ্ছিলাম যত দ্রুত সম্ভব নৌকা চালানো যায়। তাছাড়া এটা দাঁড় বাওয়া নৌকা। মাঝি বলল, এক্সট্রা দাঁড় নেই, তবে একটা লম্বা তক্তা আছে। ওই লম্বা তক্তাটা ওই সাথে থাকা ছেলেটা আমাকে বাড়িয়ে দিল, বলল এটা দিয়েও বাইতে পারবেন। আমি অত কিছু না ভেবে নিজের গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মাঝির সাথে দাঁড় বাইতে শুরু করলাম। একটু পর খেয়াল করলাম আমার হাতে থাকা তক্তাটা পানির নিচে কেউ একজন ধরে আছে। আমি বাইতে পারছিলাম না। আমি মাঝির দিকে তাকালাম। মাঝিও ফিসফিস করে বলল, আমারটাও আটকে গেছে। কিন্তু আমরা কাউকে কিছু বললাম না, কজ সবাই প্যানিকড হবে। চুপচাপ গায়ের শক্তি দিয়ে টানার চেষ্টা করছিলাম। মাঝিও তার নিজেরটা টানতে লাগলো, কিন্তু কোনোভাবেই নাড়াতে পারছিলাম না। খানিক পর দাঁড় না পাওয়ার কারণে নৌকা থেমে গেল। সবাই বলে উঠলে, কি ব্যাপার, নৌকা থামলো কেন? তখন আমি সবাইকে বললাম ব্যাপারটা। এরপর আমরা কয়েকজন মিলে দাঁড়টাকে টানার ট্রাই করি, কিন্তু তারপরও সেটাকে নড়ানো যাচ্ছিল না। আমি আর মাঝি দাঁড় ধরে বসেছিলাম। এদিকে নৌকা তো চলছেই না, রাত আরো গভীর হচ্ছে। সবার মধ্যে ভয় কাজ করছিল। একটু পরেই মাঝির হাত থেকে পানির নিচ থেকে কেউ একজন টান দিয়ে নিয়ে নেয় সেই দাঁড়টা, আর দাঁড় মাঝির হাত থেকে ছুটে পানিতে চলে যায়। অ্যান্ড মাঝির সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে। অ্যান্ড সবাই আমরা কয়েক সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাই। কিন্তু সৌভাগ্যক্রমে আমার হাতের যে দাঁড়টা ছিল
সেটা অটোমেটিক রিলিজ হয়ে যায়। এতক্ষণ যে আমার দাঁড়টা কেউ একজন ধরেছিল, মনে হচ্ছিল এখন দাঁড়টার সাথে সাথে ছুটে গেল, আর আমি পানির উপরে সেটা তুলে ফেললাম। অবস্থা সময়ের সাথে সাথে খুবই খারাপ হচ্ছিল, অ্যান্ড এখন আমাদের নৌকা চালানোর মতো দাঁড়টাও ছিল না। কিছুক্ষণ আমরা সবাই নিষ্প্রাণ হয়ে বসে থাকি আর দোয়া পড়তে থাকি। এদিকে মাঝি আমার দাঁড়টা নিয়ে কোনো রকমে নৌকাটা চালাচ্ছিল। চালাতে চালাতে এক পর্যায়ে আমরা ঘাটের খুব কাছাকাছি চলে আসি, অ্যান্ড যে মুহূর্তে নৌকাটা ঘাটে ভিড়ল, ঠিক তখনই আমাদের অনুভব হলো কেউ একজন আমাদের নৌকার নিচ থেকে সরে গিয়েছে। আই মিন কেউ একজন আমাদের নৌকাটা পানির দিকে টেনে রেখেছিল এতক্ষণ, অ্যান্ড সরে যাওয়ার একটা জোরে শব্দ পেলাম, অ্যান্ড পানির স্রোত দেখে সেটা আমরা আন্দাজ করতে পেরেছিলাম। আর নৌকাটা খানিকটা উপরে উঠে গেল, যেমন কি কোনো ভারী জিনিস নৌকা থেকে নামানো হয়েছে। যাই হোক, আমরা সবাই তড়িঘড়ি করে নৌকা থেকে নেমে পড়লাম। মাঝিও কোনো রকম নৌকাটা বেঁধে আমাদের সাথে নেমে গেল। তারপর একসাথে সবাই দোয়া পড়তে পড়তে বাড়ি ফিরলাম। এরপর থেকে রাতে বের হওয়ার সাহস আর কখনোই দেখায়নি। বাহ, খুব সুন্দর এবং ভয়ানক একটা ঘটনা পড়লাম। যাই হোক, আমাদের ফার্স্ট ঘটনাটা শেষ হলো। দর্শক, আমাদের প্রথম ঘটনাটা কেমন হলো কমেন্ট সেকশনে জানাবেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ঘটনাতে। আমাদের দ্বিতীয় ঘটনাটা হচ্ছে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের। আমি হুবহু সেটা পড়ে শোনাচ্ছি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। গত 5 বছর ধরে পেটের তাগিদে অ্যাম্বুলেন্স চালাচ্ছি। এই কাজ করতে গিয়ে অনেক কিছুই ঘটতে দেখেছি, কিন্তু গত 3 মাস আগে যা ঘটেছিল আমার সাথে, তা আমি এখনো ভুলতে পারছি না। আমি জানি না এটা আমার দোষ ছিল নাকি অন্য কিছু, কিন্তু সেই রাতের সে স্মৃতি, সেই ঘটনাটা মনে পড়লে আমার গা এখনো শিউরে ওঠে। আমার গ্রামের বাড়ির পাশের বাড়ি হচ্ছে রফিক চাচা। তো রফিক চাচাকে আমি ঢাকার এক হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। তিনি ছিলেন একজন ক্যান্সারের রোগী। ওনার একটাই ছেলে ছিল, সেই ছেলে বিদেশে থাকে। পরিবারে বউ ছাড়া তার আর কেউই নেই। ওই কারণে ওই হাসপাতালে আমার পরিচিত মানুষ থাকায় রফিক চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সে হাসপাতালে ভর্তি করিয়ে দেয় এবং প্রতিদিন কাজের ফাঁকে তার দেখাশোনা করি। ডাক্তার বলেছিল তার অবস্থা খুবই খারাপ। সেদিন ছিল একেবারে নর্মাল একটা দিন। বিকেলের দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে, রফিক চাচা মারা গিয়েছেন। যদিও আমি অতটা অবাক হইনি, কারণ অবস্থা আগে থেকে অনেক বেশি খারাপ ছিল। তার তেমন একটা ভালো অবস্থায় ছিলেন না তিনি, কিন্তু চোখের কোণে একটু জল চলে এলো আমার, কারণ যে কয়দিন এখানে ছিল আমি দেখাশোনা করতাম তার। অনেক কষ্ট নিয়ে তার ছেলেকে আর গ্রামে থাকা তার স্ত্রীকে ফোনে জানালাম ব্যাপারটা। ঠিক হলো, আমার অ্যাম্বুলেন্সে করেই আমি নিয়ে যাব গ্রামে। এদিকে আমার হেল্পার মাহিনের মেয়ে হয়েছে আগের দিন, তাই ও ছিল ছুটিতে। এই কারণে আমাকে একাই লাশ নিয়ে যেতে হবে। রাত প্রায় তখন 9:30 বাজে। যখন আমি রওনা হচ্ছিলাম ওই সময়টা লাশটা কফিনে ছিল। যথারীতি পেছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গায় আমি রেখে দিলাম। মাহিন অনেক সময় না থাকলে আমি একাই গাড়ি চালাই, এতে আমার তেমন কোনো সমস্যাও হয়নি কখনো। তবে সেদিন কেন জানি না একটা অদ্ভুত ফিল হচ্ছিল আমার। কেন যেন মনে হচ্ছিল কেউ আমার পাশে বসে আছে, কিন্তু পেছনের আয়নায় তাকিয়ে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরো ফাঁকা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলছিল, কিন্তু রাস্তায় কোনো মানুষজন নেই, শুধু মাঝে মাঝে শিয়াল ডাকছিল। আমার গ্রামে যাওয়ার রাস্তা তো এইটা, কত গাড়ি চালিয়ে গিয়েছি এই রাস্তা দিয়ে, কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল আমার সাথে কিছু একটা হতে যাচ্ছে।
রাত তখন প্রায় 1টা বাজে। আমি একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামালাম, এক কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। স্টলে কেউ ছিল না, শুধু দোকানদার ছিল। হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা জোরে আওয়াজ এলো। মনে হচ্ছিল কিছু একটা নড়াচড়া করছে। মেবি কফিনের ভেতর লাশটা সরে গিয়েছে। গাড়িতে উঠে আমি পেছনের দিকে তাকালাম। তাকিয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কফিনটা পুরো খালি। আমার ক্লিয়ারলি মনে আছে হাসপাতালের লোকজন লাশ ভেতরে রেখেছে, তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছিল। তাহলে লাশ গেল কোথায়? আমার তখন অ্যাকচুয়ালি মাথা কাজ করছিল না। আমি গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজাখুঁজি শুরু করলাম, কিন্তু কোথাও লাশের খোঁজ পেলাম না। গাড়ির দরজা তো লক ছিল, তাহলে কফিনের ভিতরে লাশ উদা হলো কিভাবে? চাবি তো আমার কাছে। এরপর চায়ের স্টলের দোকানদারের কাছে গেলাম। আমি একটু কাঁপা কাঁপা গলায় তাকে বললাম, ভাই আপনি কি কিছু দেখেছেন? উনি বলল, কি দেখব? তারপর আমি তাকে বললাম, অ্যাম্বুলেন্সের ভেতর থেকে লাশ গায়েব হয়ে গিয়েছে। দোকানদার আমার কথা শুনে কিছু বলল না, শুধু চারপাশে একটু তাকালো। দেন কিছুক্ষণ পর বলল, ভাই দোয়া দরুদ পরে আপনি একটু আশেপাশে খোঁজেন। গত কয়েকদিন আগেও একটা লাশের গাড়ির সাথে এরকম সেম ঘটনা ঘটেছে। পরে রোডের পাশের একটা ঝোপের মধ্যে লাশ খুঁজে পেয়েছে। আমি দ্রুত গাড়ির চারপাশে টর্চ লাইট মেরে দেখতে লাগলাম। রাস্তার ধারে ঝোপঝাড়ের দিকে তাকাতেই বুকটা হঠাৎ ধরফর করে উঠল। এক জায়গায় দেখি সাদা কাপড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমি কাছে যেতেই দেখলাম সেটি লাশের কাফনের কাপড়, কিন্তু লাশ নেই। গাছের নিচে কাপড় পরে আছে, আর আমি ধীরে ধীরে গাছের উপরের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি দেখলাম রফিক চাচার লাশটা গাছের ঢালে ঝুলে আছে। কিভাবে সম্ভব? কফিন থেকে বেরিয়ে লাশ গাছের ডালে উঠলো কিভাবে? আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ভয়ে কিছুটা দূরে সরে গেলাম। লাশটা এমনভাবে ঝুলছিল যেন কেউ ইচ্ছে করে রেখে গিয়েছে। এত রাতে একা একা দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না। আমি দোকানদারকে ডাকতে গেলাম, কিন্তু সে আমার সাথে আসতে রাজি হলো না। অন্য কারো লাশ হলে আমি লাশ রেখেই পালাতাম, কিন্তু এটা তো আমার পরিচিত লোক, যা করার আমাকেই করতে হবে। আমি গাড়ি ঝোপঝাড়ের দিকে মুখ করে রাখলাম, এরপর হেডলাইট জ্বালিয়ে দিলাম। তারপর ধীর পায়ে গাছের দিকে এগোলাম। কি করব আমি ঠিক বুঝতে পারছিলাম না, ভয়ে আমার মাথা কাজ করছিল না। লাশটাকে নামাবো আমি, নাকি পুলিশকে কল দিব? এসব ভাবতে ভাবতে আমি গাছের নিচে গিয়ে দেখলাম হয়তো আমি হাত বাড়ালেই রফিক চাচার ডান পাটা ধরতে পারবো। এ কারণে আমি লাশের দিকে হাত বাড়াতেই হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল আমার সাথে। হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর ঠিক এর পরের মুহূর্তে লাশটা খসে পড়লো, কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। গিয়ে দরজা খুলেই দেখি কফিনের ভেতরে লাশ আবার শুয়ে আছে। ঠিক যেমনটা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম ঠিক তেমনভাবেই শুয়ে আছে। আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম। এত কিছু দেখার পরও আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছিল আমার সাথে। আমি সাথে সাথে ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত রওনা দিলাম। গাড়ির আয়না পেছন দিকে তাকিয়ে দেখি কফিনের উপর বসে আছে একটা কালো ছায়া মূর্তি। কোনো চোখ নেই, কোনো মুখ নেই, কিছুই নেই, জাস্ট একটা কালো ছায়া, কালো একটা অবয়ব। আমার আর পেছন ফিরে তাকানোর সাহস হয়নি। কোনো কিছু না ভেবে দোয়াদৌড় পড়তে পড়তে আমি গাড়ি চালাচ্ছিলাম, আর চালানোর সময় আমি 4বারই আয়নার দিকে তাকিয়েছিলাম। যেই চারবার আমি আয়নার দিকে তাকিয়েছি সেই 4বারই আমি ছায়াটাকে দেখেছি কফিনের উপরে বসে আছে।
শেষমেশ গ্রামের রফিক চাচার বাড়ি পৌঁছালাম রাত প্রায় 4:30টার দিকে। তার বাড়ির সামনে আত্মীয় প্রতিবেশী অনেকেই দাঁড়িয়েছিল। গাড়ি থেকে তাদের দেখে মনে একটা শান্তি অনুভব করলাম, মনে হলো এক ঝাঁক ভয় কেটে গিয়েছে আমার মাঝখান থেকে। তারা এসে কফিন নামালো, কফিন খুললো, আর আমি দেখলাম লাশ ঠিকঠাক মতোই আছে, যেমনটি থাকার কথা ঠিক তেমনটাই। আমি কাউকে কিছু বললাম না, কারণ আমি জানি বললেও তারা কেউ এটা বিশ্বাস করবে না। লাশ দাফন হলো, আমি আর ঢাকায় যাওয়ার সাহস পেলাম না। আমি আমার বাড়িতে চলে এলাম। টানা 15 দিন আমি বাড়ি থেকে বের হইনি। ঘর থেকে অ্যাম্বুলেন্সের দিকে তাকালে আমার শুধু মনে হতো সেই ছায়াটা হয়তো এখনো আমার অ্যাম্বুলেন্সের মধ্যেই আছে। ভেবেছিলাম আর এই অ্যাম্বুলেন্সের আমি কাজ করব না, এই লাশবাহী গাড়ির কাজ করব না, কিন্তু এই কাজে যে টাকাটা আমি পাই, অন্য কাজ করে আমার পরিবার চালানো খুব কষ্ট হয়ে পড়ে। যাই হোক, সে রাতের রহস্য আমি আজও ভেদ করতে পারিনি। এরপর থেকে রাতে আর কখনোই আমি একা লাশ বহন করি না, আমি আমার সাথের জনকে পাশে রাখি। সো আমরা আমাদের সেকেন্ড ঘটনাটাও শুনলাম, বেস্ট ইন্টারেস্টিং ছিল ঘটনাটা। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের শুনছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর আপনার ভূতপ্রেমী বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের থার্ড ঘটনাতে চলে যাই। আমাদের তৃতীয় ঘটনাটি একটা গ্রামের ঘটনা, আমি হুবহু পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি নিহাল। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমাদের গ্রামের ঘটনা। আমার বাবার আর 2 ভাই। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বাবার বিয়ে হয়নি। আমার বড় চাচার তখন নতুন নতুন বিয়ে হয়েছে মাত্র। তো চাকরির কারণে তিনি বেশিরভাগ সময়ই বাড়িতে থাকতেন না। তখন বাড়িতে থাকতো শুধুমাত্র আমার দাদা, আমার দাদি অ্যান্ড চাচি আর আমার বাবা। তো মূল ঘটনাটা ছিল হচ্ছে আমার চাচিকে কেন্দ্র করেই। তো উনার যেহেতু নতুন বিয়ে হয়েছিল, নতুন বিয়ে হওয়ার কারণে তিনি আমাদের বাড়ির সম্পর্কে তেমন একটা জানতেন না। বলে রাখা ভালো, আমার দাদা বাড়ি ছিল হচ্ছে একদম অচপাড়া গায়ে, একদম ভেতরে। আমার দাদা বাড়ির চারপাশটা ছিল প্রচুর গাছগাছালিতে বড়, বন জঙ্গল টাইপসের। তাই দিনের বেলাতেও গা ছমছম একটা পরিবেশ বিরাজ করত। বাড়ির একদম পাশাপাশি লাগানো ছিল বিরাট এক তেঁতুল গাছ, অর্থাৎ বাড়ির পাশে গা ঘেঁষে তেঁতুল গাছটা ছিল, জানালা খুললেই তেঁতুল গাছটা দেখা যেত। তো লোকমুখে শোনা যায় এই গাছটা নাকি বেশ পুরনো। অনেকেই বলতেন ওই গাছটাতে নাকি গদরের মানে হচ্ছে কোনো খারাপ কিছুর বাস আছে। গ্রামের ভাষায় এটাকে গদর বলা হয়। তো এবার আসি আমরা আসল ঘটনাতে। সময়টা ছিল বর্ষাকাল, তাই দাদিমা অর্থাৎ আমার দাদি চাচিকে দ্রুত রান্না শেষ করতে বলছিল। তখন অবশ্য দুপুর 12টা বাজে, তবে আকাশ দেখে মনে হচ্ছিল সন্ধ্যা নেমে গিয়েছে। সেদিন আমার বড় চাচা ছুটির কারণে বাড়িতে এসেছিলেন। তো চাচি তাড়াতাড়ি রান্নার কাজ সেরে গোসল করতে গেলেন। ঠান্ডা পরিবেশ যেহেতু, গোসল করতে আমার চাচির বেশ ভালোই লাগছিল, এই কারণে তিনি খুব সময় নিয়ে আসলে গোসল করছিলেন। তো গোসল করার শেষে তিনি যখন ঘাট বেয়ে উপরের দিকে উঠতে যাবেন, কয়েক সিঁড়ি উপর উঠতে তার চোখটা যায় বাড়ির পাশে সেই তেঁতুল গাছটার উপরে। তিনি দেখলেন যে মানুষের মতো কিছু একটা গাছ বেয়ে উপরের দিকে উঠছে। দেখতে মানুষের মতো মনে হলেও এটা গায়ের রং কালো কুচকুচে। আমার চাচি কিছু না ভেবেই সেটির দিকে একটা ঢিল ছুঁড়ে মারলেন। সাথে সাথেই সেটি চাচির দিকে ফিরে তাকালো। আমার চাচি যেভাবে বললেন যে সেটি দেখতে ছিল আসলে মানুষের মতো, কিন্তু মানুষের মতো মনে হলেও মুখটা ছিল আসলে কুকুরের মতো। তবে দাঁতগুলো ছিল খুবই তীক্ষ্ণ, চোখটা ছিল লাল টকটকে, যেন চোখের মধ্যে আগুন জ্বলছে। মুখ থেকে লালা বের হচ্ছিল প্রচণ্ডভাবে। এই দৃশ্য দেখে চাচি ভয়ে জমে গেলেন। সে দানবটার দিকে ঢিল ছুঁড়ে মারার কারণে সেটা রাগে গজগজ করতেছিল। মুহূর্তের মধ্যে সেটি চাচির দিকে ছুটে আসতে লাগলো। চাচি তখন এক চুল, এক বিন্দু পরিমাণও নড়তে পারছিলেন না, কিন্তু সেটা চাচির
খুব কাছে আসতে অদৃশ্য হয়ে গেল। চাচা বুঝতে পারলেন তার হাতে থাকা তাবিজটার জন্যই তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এরপর তিনি ভয়ে ভয়ে বাড়িতে চলে আসলেন। তবে ঘটনা যদি এখানেই শেষ হতো ভালো হতো, ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি। সন্ধ্যার দিকে, ঠিক ওই দিনই সন্ধ্যার দিকে চাচির মনে পড়ে যে ছাদ থেকে কাপড় চোপড় আনা হয়নি। তখন মাগরিবের আজানের আর মাত্র কিছুক্ষণ বাকি ছিল। দাদি তখন উজু করছিলেন। চাচি বলেছিলেন আমাদের যে তখন উনি নিজের হুঁশে ছিলেন না। তিনি কাউকে কিছু না বলে চুল খোলা রেখে ছাদে চলে গেলেন। ছাদে ওঠা মাত্রই তিনি কিছু একটা ঘোঙানির শব্দ পাচ্ছিলেন। তিনি ভয়ে ভয়ে ছাদের দরজা খুললেন। কাপড় চোপড় নিয়ে ভেতর আসতে যাবেন, তখনই তার চোখ গেল সেই তেঁতুল গাছের দিকে। তার সমগ্র শরীর কাঁপুনি দিয়ে উঠল। সেই যে সকালে দেখা দানব আকৃতির প্রাণীটা তার থেকে মাত্র কয়েক হাত সামনে দাঁড়িয়ে আছে। তিনি প্রচন্ড ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে আমার দাদি এবং আমার চাচা দৌড়ে ছাদে গেলেন। চাচিকে তারা দেখলেন চাচি ছাদে বেহুশ হয়ে পড়ে আছেন। তারা চাচিকে দ্রুত নিচে নিয়ে চলে আসলেন এবং মসজিদের এক হুজুরকে ডেকে আনলেন। হুজুর এসে চাচিকে ঝাড়ফুঁক করলেন, পানি পরা দিলেন। চাচির জ্ঞান ফিরলে তিনি বারবার ভয়ে চিৎকার করছিলেন। হুজুর তাকে কোনোভাবে শান্ত করতে পারছিলেন না। এক পর্যায়ে শান্ত করার পর হুজুর দাদাকে বললেন চাচির উপরে গদরের নজর পড়েছে। যদিও চাচি সেবারের মতো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন। তো এরপর বহু সময় পেরিয়ে যায়। তারপর 2023 সালে সেবার ঈদে আমরা সকল কাজিনরা মিলে দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ঈদের 2 দিন আগে সকল কাজিনরা মিলে ঠিক করলাম যে আমরা ছাদে যাব, সেখানে গিয়ে আড্ডা দেব। যেই বাবা সেই কাজ। রাত তখন প্রায় 12টা। সকলে ঘুমিয়ে পড়েছিল। আমরা কাজিনরা মিলে চুপি চুপি ছাদে গেলাম যেন কেউ বুঝতে না পারে। চিলেকোটার একটা রুমে গিয়ে আমরা সকলে বসলাম এবং আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে মনে হলো ছাদে কেউ একজন পা ঘষে ঘষে হাঁটছে, অর্থাৎ হাঁটার আওয়াজ পাচ্ছিলাম। কি ব্যাপার, এত রাতে ছাদে তো কেউ হাঁটার কথা না। তখন প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল, মৃদু বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমরা সকলে ফোনের ফ্ল্যাশ লাইট অন করলাম। আমরা কিছু একটা ঘোঙানির আওয়াজ পাচ্ছিলাম। হঠাৎ করে আচমকা ধমকা বাতাসের হাওয়ায় জানলাটা খুলে গেল, আওয়াজ করে খুলে গেল। সেই জানলাটা খোলার পরে আমাদের সবার চোখ যায় তেঁতুল গাছটার দিকে। তেঁতুল গাছটায় কিছু একটা ঝুলছে। ভয়ে আমরা চিৎকার দিয়ে নিচে চলে গেলাম। সবাই জেগে গেল। দাদি আমাদের কাছ থেকে সব শুনে বেশ বকা দিলেন। পরের দিন দাদি এক হুজুর কেনে আমাদের পুরো বাড়িটা বন্ধ করে দিলেন এবং বাড়ির চারদিকে 4টা প্যারেক পুঁতে দিলেন। গদর সম্পর্কে তিনি আর বেশ কিছু আমাদেরকে বললেন না। আমি আজও ভাবি যে অ্যাকচুয়ালি কি ছিল সেটাই কি সেই চাচির দেখা গদর, কে জানে। সো ফাইনালি আমরা আমাদের শেষ ঘটনাটাও শুনে ফেললাম। আশা করছি আমাদের প্রত্যেকটা ঘটনাই আপনাদের ভালো লেগেছে, বাট তারপরও কোন ঘটনাটা স্পেসিফিকলি একটু বেশি ভালো লেগেছে সেটা আমাদের কমেন্টস করে জানাতে পারেন। ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড লিখে আমাদের কমেন্ট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।